অর্গান ড্যামেজের মধ্যে এন্ড অর্গান মানে কার্ডিয়াক চেঞ্জেস বা কার্ডিয়াক ড্যামেজ, রেনাল ড্যামেজ মানে কিডনি ড্যামেজ। তো AC inhibitors are important but are a good class of antihypertensive drugs because বলা হয়ে থাকে যাদের comorbid situation আছে along with hypertension like diabetes বা reduced renal function, তাদের ক্ষেত্রে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বা রেনাল ফাংশনকে করার জন্য ইমপ্রুভ করার জন্য এসি ইনহিবিটরস বা এআরবিস একটা ড্রাগ দেওয়া হয়েই থাকে আজকালকার দিনে প্রেসক্রিপশনে। ঠিক আছে, তো তোমরা লাস্ট ক্লাসে আমাকে প্রশ্ন করেছিলে যে কোভিড করোনা ভাইরাসের সাথে এসি ইনহিবিটরস এর যে রিলেশনশিপ, তো আমি তোমাদেরকে একটু এক্সপ্লেন করেছি ফ্রম গুডম্যান এন্ড গিলম্যান, and since you have asked me, so I was going through some of the recent articles. তো হার্ট লাং এন্ড সার্কুলেশন একটা জার্নাল আছে, ওখানে আমি দেখছিলাম রিভিউ যেখানে বলছে যে এসি ইনহিবিটরস, ওই যে ACE2 আমি যেমন তোমাদেরকে বলেছিলাম যে angiotensin converting enzyme 2 is linked with SARS-CoV receptors, তো বলা হয়ে থাকে এবং এদের এক্সপ্রেশন কিন্তু লাং এ বেশি হয়, সাথে হার্টেও কার্ডিওভাস্কুলার টিস্যুতেও হয়। তোমরা জানো ACE কিন্তু বা angiotensin 2 কিন্তু লোকাল টিস্যুতেও তৈরি হয় উইথ দ্য হেল্প অফ angiotensin কনভার্টিং এনজাইম। অলসো দেয়ার ইজ এ বাইপাস বা এসকেপ প্যাথওয়ে, তোমরা দেখেছো কাইমেজ, টোনিন, এটা দিয়েও তৈরি হতে পারে। তো ওইখানে যেটা রেকমেন্ড করা আছে আমি চেষ্টা করব ওইটা পাঠাতে, কিন্তু তোমাদেরকে আমি আগে একটা পাঠিয়েছিলাম, অকিবুর বলল যে এই আর্টিকেলটা যায়নি, তো আমি পাঠাবো, সেটা হচ্ছে কোভিড এন্ড ডায়াবেটিস। আর এই এখন যেটা রেফারেন্স আমি দিচ্ছি হার্ট লাং সার্কুলেশন একটা রিভিউ বের করেছে, সেটা হচ্ছে 2020 2020 সালেই এই কয়েকদিন আগেই বেরিয়েছে, যে রিভিউয়ে বলা হচ্ছে, সিন্স তোমরা জিজ্ঞেস করেছিলে এসি ইনহিবিটরস এর কথা, তো এসি ইনহিবিটরস ওরা সাজেস্ট করছে আফটার ডুইং এ রিভিউ এবং সাম যে কিছু লিমিটেড ডাটা রিসেন্টলি পাবলিশড হয়েছে সেটার উপর বেস করে তারা বলছে যে ইট ইজ রিকমেন্ডেড দ্যাট উই শুড নট স্টপ এসি ইনহিবিটরস হু আর অন এসি ইনহিবিটরস অন করোনা গ্রাউন্ড, করোনা ভাইরাস গ্রাউন্ড, অথবা উই শুডন্ট স্টার্ট ফর এ নিউ পেশেন্ট রাইট এট দিস টাইম। আমার কথা কি বোঝা গেল? তার মানে ওদের রিকমেন্ডেশন হচ্ছে সিন্স উই ডু নট হ্যাভ সলিড ডেটা, কারণ হচ্ছে আমি তোমাদেরকে দেখালাম যে এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম মেটাবোলাইজ করে এপিলিন একটা পেপটাইডেজ যেটা রিসেপ্টর হিসেবে সার্ভ করে, হ্যাঁ, করোনা ভাইরাসের। আবার ওখানকার ডাটা বলছে যে দেয়ার আর ACE2 ওভার এক্সপ্রেশন ইন লাং ডিউরিং করোনা ভাইরাস অ্যাটাক। তো সাজেস্ট করা হচ্ছে সিন্স উই ডু নট হ্যাভ সলিড গ্রাউন্ড, সাজেস্ট করা হচ্ছে যে কোনো পেশেন্টের নতুন করে এখন এসি ইনহিবিটরস না শুরু করাই উচিত আনলেস আদারওয়াইজ দেয়ার ইজ এ অ্যাবসলিউট নিড, অন্য কোনো ড্রাগে ব্লাড প্রেশার কন্ট্রোল হচ্ছে না, অথবা the patients who are on AC inhibitors should not be stopped, হ্যাঁ, এই মুহূর্তে এই করোনার জন্য যে এটা বেড়ে যেতে পারে এই জন্য স্টপও করে দেওয়া উচিত না। তো এটাই হচ্ছে তাদের কনক্লুশন বা সাজেশন। তাই মনে হয় আমি তোমাদেরকে ইনফরমেশনটা জাস্ট এখনকার রিসেন্ট আমি চেষ্টা করব আর্টিকেলটা পাঠিয়ে দিতে, তোমাদেরকে দিতে পেরেছি। তো আমরা classifications of AC inhibitors which was based on the chemistry, that means presence of sulfidyl group, dicarboxylic acid group অথবা phosphorus containing AC inhibitors, তো তাদের উপর 3 ভাগে ভাগ করা যাচ্ছে এবং আমরা দেখছি যে এখানকার প্রোটোটাইপ যেমন ক্যাপটোপ্রিল ওয়াজ দ্য ফার্স্ট টু বি ইন্ট্রোডিউস, তো আমরা আসলে ক্যাপটোপ্রিল, লিসিনোপ্রিল এগুলো নিয়ে আগে পড়ি। তো ক্যাপটোপ্রিল আর এনালাপ্রিল এই দুটো নিয়ে আমরা প্রথমে কথা বলবো, বিকজ ক্যাপটোপ্রিল ওয়াজ দ্য ফার্স্ট ড্রাগ এবং এনালাপ্রিল ইজ এই গ্রুপের। তো ক্যাপটোপ্রিল ইজ দ্য ফার্স্ট এসি ইনহিবিটরস টু বি মার্কেট। তোমাদের কিন্তু আমি একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, ওটা আমি জিজ্ঞেস করবো এটা শেষে। এসি ইনহিবিটরস টু বি মার্কেটেড এবং এরা খুব পোটেন্ট, the only AC inhibitors approved in US market that has sulfidyl group, মানে সালফার কন্টেইনিং একটা ড্রাগ যেটা AC inhibitors হিসেবে মার্কেটে অ্যাপ্রুভাল পেয়েছে, বিকজ ইন US population there are large quantities of people, large number of people who are allergic to sulfur, কিন্তু এক্ষেত্রে দেখা যায় যে AC inhibitors ডিপেন্ডিং অন দেয়ার এবং এটার অ্যালার্জিও সামহাউ কম,
এবং এটার রিস্ক বেনিফিট রেশিও বা এটার অ্যাডভান্টেজ ইজ হায়ার। পরে আমি কিছু তোমাদের এক্সাম্পল দিব। তো এটা র্যাপিড ওরাল অ্যাবসর্পশন আছে এবং বায়োঅ্যাভেলেবিলিটি আপ টু 75%। আমরা যদি অন্যদিকে দেখি ওদের চেয়ে এর বায়োঅ্যাভেলেবিলিটি ভালো, কিন্তু এটার একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে যে এটা খালি পেটে খেতে হবে। ক্যাপটোপ্রিল শুড বি টেকেন বিফোর 1 hour বিফোর মিল অথবা 1.5 hour বা 2 hours আফটার মিল, কারণ বায়োঅ্যাভেলেবিলিটি রিডিউস করে ইন প্রেজেন্স অফ ফুড। হ্যাঁ, আর peak concentration in plasma occur within an hour and the drug is cleared rapidly. T half is around 2 hours. That's quite rapid. তো এখান থেকে তোমরা বুঝতে পারছো যে T half যদি কম হয় তাহলে এর ডোসেস ফ্রিকোয়েন্সিও একটু হায়ার হবে। আর একটা হচ্ছে যে পেশেন্টকে সবসময় মনে রাখতে হবে যে ভরা পেটে বা খাবারের সাথে খেলে অ্যাবজর্পশন কমে আসে। তো এই জিনিসগুলো কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ হচ্ছে এই যারা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ নেয় তাদের কিন্তু একদিন দুদিন খেলে হয় না। ইটস নট লাইক অ্যান্টিবায়োটিক যে 7 দিন পরে আমি বন্ধ করে দিলাম। দিস আর লাইফ লং ট্রিটমেন্ট। কাজেই আমরা লাইফ লং ট্রিটমেন্টে যদি আমরা পেশেন্ট বেনিফিট এনশিওর করতে চাই এবং বেটার কন্ট্রোল অফ দ্য ডিজিজ চাই, তাহলে পেশেন্ট কমপ্লায়েন্স টু দ্য ড্রাগ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এটার এলিমিনেশন হচ্ছে মেজরিটি থ্রু ইউরিন এবং ওরাল ডোজ অফ ক্যাপটোপ্রিল আসলে সাধারণত দেওয়া শুরু করা হয় ইনিশিয়াল ডোজেজ 6.25 মিলিগ্রাম থেকে 25 মিলিগ্রাম, এবং এটা সবসময় যেহেতু তোমরা দেখেছো যে এটার টি হাফ ইজ লেস, তাকে থ্রাইস ও ডেইলি দেওয়া হয়, টুয়াইস ও ডেইলি দেওয়া হয়। বুঝতে পেরেছো? তো এখানে বলা আছে যে শুড নট exceed the dose of 150 মিলিগ্রাম, কিন্তু হার্ট ফেইলিউরের ক্ষেত্রে 450 মিলিগ্রাম পার ডে দেওয়া যাবে। এখানে তুমি একটা জিনিস আমরা এখানে বলছি যে আমরা যখন ক্লাসিফিকেশন করছিলাম তখন আমরা দেখছি সালফাইডিল ক্যাপটোপ্রিল, এনালাপ্রিল এজ এ গ্রুপ ড্রাগ। ক্যাপটোপ্রিল আর এনালাপ্রিলের মধ্যে একটা পার্থক্য হচ্ছে এনালাপ্রিল কিন্তু একটা প্রো ড্রাগ। তার মানে এনালাপ্রিল নিডস টু বি কনভার্টেড ইনটু অ্যাক্টিভ ফর্ম। হ্যাঁ, এটা এখানে দিয়েছি, তারপরে আমি ওইটা নিয়ে ডিসকাস করব। এনালাপ্রিল ম্যালিয়েট ইজ এ প্রোডাক্ট দ্যাট ইজ হাইড্রোলাইজড টু স্টারেজ বা ইন দ্য লিভারে হাইড্রোলাইজড হওয়া লাগে টু প্রডিউস দ্য অ্যাক্টিভ ডাইক্লোরোসিলিক অ্যাসিড, যেটা হচ্ছে, তাহলে আমরা জাস্ট মনে রাখবো যে এনালাপ্রিল ইজ এ প্রোডাক্ট। আমরা তোমরা দেখতেই পাবে এনালাপ্রিল ম্যালিয়েট হিসেবে পাওয়া যায় বাজারে। সো এনালাপ্রিল ইজ এ প্রোডাক্ট, এটা needs to be converted into active form, and the enzyme responsible for activation of enalapril to enalaprillate, which is the active form, remains in the liver. This is a starase. এবং এটা যখন এনালাপ্রিল আমরা খাই র্যাপিডলি ওরালি নিয়ে খুব দ্রুত অ্যাবসর্পশন হয়, বাট অ্যাপ্রক্সিমেটলি 60% এদের ওরাল বায়োঅ্যাভেলেবিলিটি, এবং এটা ফুডে কোনো হ্যাম্পার হয় না। তো এনালাপ্রিলেটের কিন্তু হাফ লাইফ ইজ কোয়াইট হাই, যদিও এনালাপ্রিল হ্যাভিং হাফ লাইফ ইজ লেস দেন 2 hours। কারণ হচ্ছে যে এনালাপ্রিল যখন কনভার্টেড হয় এনালাপ্রিলেটে, তখন ওটা টাইটলি বাইন্ড করে উইথ দ্য এনজাইম ACE, তাহলে এটার জন্য এর প্লাজমা হাফ লাইফ ইজ হায়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এনালাপ্রিলের হাফ লাইফ হায়ার যখন এটা অ্যাক্টিভ ফর্মে যায়, এবং এই অ্যাক্টিভ ফর্মে হাফ লাইফ হায়ার হওয়া মানে কি এর ডোসেস ফ্রিকোয়েন্সিও কম হবে। তো তার মানে আমরা দেখেছি ক্যাপটোপ্রিল টুয়াইস অর থ্রাইস ডেইলি, তাহলে এক্ষেত্রে তোমরা বলতেই পারো যে এনালাপ্রিলের ডোসেস শিডিউল বা ডোজেস রেজিমেন্ট শুড বি সিঙ্গেল ডোজ, অথবা অনেক সময় বেটার কন্ট্রোল, অনেক পেশেন্টের দেখা যায় যে বেটার কন্ট্রোলের জন্য ডিভাইডেড ডোজে দেওয়া হচ্ছে, বাট ইট ক্যান বি গিভেন অ্যাজ এ সিঙ্গেল ডোজ। তো ফার্স্ট অফ অল তোমরা একটা জিনিস মনে রাখবে, যখন হাইপারটেনশনের ট্রিটমেন্ট কিন্তু ডোজ টাইট্রেশন দরকার হয়। তার মানে তো কোনো পেশেন্ট যদি হাইপারটেনশন ডায়াগনোজড হয়, কিন্তু এই সিঙ্গেল যে মেজার করলাম আমরা সেটা দিয়ে হবে না, কিন্তু ওভার এ পিরিয়ড অফ টাইম তার হাইপারটেনশন থাকতে হবে। তো সেটা থাকতে হবে এবং কনসিস্টেন্ট, দ্যাট ইজ
2 weeks যদি পারসিস্টেন্ট বা at least 1 week পারসিস্টেন্ট হাইপারটেনশন থাকে, তখন ডাক্তার যেটা করে যে মডিফিকেশন অফ লাইফস্টাইল বা অথবা ফুড হ্যাবিট চেঞ্জ করে দেখা হয় যে whether the hypertension can be reduced. যদি তা না হয় সেক্ষেত্রে ফার্মাকোলজিক্যাল ইন্টারভেনশন দরকার হয়। তো ফার্মাকোলজিক্যাল ইন্টারভেনশনস আর দ্য ড্রাগস, তো ড্রাগ যখন দেওয়া হয় ফর দ্য ট্রিটমেন্ট অফ হাইপারটেনশন মানে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, সেক্ষেত্রে ডোজ টাইট্রেশন মানে ডোজ কিন্তু প্রথমে ইনিশিয়ালি শুরু করা হয় লোয়ার ডোজ থেকে আস্তে আস্তে বাড়ানো হয়, বা তার মানে দ্য পেশেন্ট নিডস টু বি check the blood pressure, measure or determine the hemodynamic parameters, especially blood pressure, for at least 2 weeks after taking the drug. যে blood pressure তার স্টেবল হচ্ছে কিনা, সাস্টেইন এবং স্টেবল ম্যানেজমেন্ট অফ ব্লাড প্রেশার হচ্ছে কিনা। যদি তা না হয় তাহলে ডোজ অ্যাডজাস্টমেন্ট করা হয়। এই জন্য তোমরা দেখবে যে এই ডোজ ইনিশিয়াল ডোজ ক্যান বি রেঞ্জড ফ্রম দিস অ্যান্ড দিস, সিঙ্গেল অথবা ডিভাইডেড ডোজে দেওয়া লাগে এরকম। দিস ইজ এ রেঞ্জ, কারণ এই জন্য কারোর জন্য বলা যায় না ওর জন্যই 5 মিলিগ্রাম, বাট ইউজুয়ালি ফ্রম দ্য টাইম টেস্টেড যে ড্রাগ গুলো আছে অনেকদিন ধরে ব্যবহার হচ্ছে তাদের বলা যায় ইয়েস 5 মিলিগ্রাম ডেইলি টু ডিভাইডেড ডোজ দেওয়া যাবে এরকম। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা এখানে একটা জিনিস দেখি যে ক্যাপটোপ্রিল আর এনালাপ্রিল যে নিয়ে যত স্টাডি হয়েছে, ক্যাপটোপ্রিল এনালাপ্রিল একই গ্রুপের ড্রাগ, এসি ইনহিবিটরস, তারা ইনডিস্টিংগুইশেবল উইথ রিগার্ড টু অ্যান্টি হাইপারটেনসিভ এফিকেসি অ্যান্ড সেফটি। তার মানে হচ্ছে আমি যে পেপারটা দেখেছি সেটা একটু পুরানো, আমি ওইটা তোমাদেরকে পাঠাবো, কিন্তু দ্যাট paper did a trial on and to find out the competitive advantages of captopril or enalapril. তো তখন দেখা গেছে যে ক্যাপটোপ্রিলের চেয়ে এনালাপ্রিলের তাদের কিন্তু দুজনেই সাফিসিয়েন্টলি ব্লাড প্রেশার রিডিউস করে, বাট লং টার্ম ইউজে তাদের সেফটি এফিকেসি গুড, কোয়ালিটি অফ লাইফ হাইপারটেনশন স্টাডিতে দেখা গেছে যে ক্যাপটোপ্রিল মে হ্যাভ এ মোর ইফেক্ট অন কোয়ালিটি অফ লাইফ। তার মানে এফিকেসি বা অ্যান্টি হাইপারটেনসিভ এফিকেসি দুটো ড্রাগেরই সমান, কিন্তু লং টার্ম ইউজে কোয়ালিটি অফ লাইফ বেশি ভালো থাকছে, বা দ্য পেশেন্টস হু আর টেকিং ক্যাপটোপ্রিল দে আর ফিলিং গুড। তখন তোমাদের প্রশ্ন, তাহলে কোয়ালিটি অফ লাইফ হাইপারটেনশন স্টাডি গ্রুপ রিপোর্টেড করেছে যে ক্যাপটোপ্রিলের ইফেক্ট অন কোয়ালিটি অফ লাইফে বেটার। তাহলে কোন দিক দিয়ে বেটার? যেটা দেখা গেছে আমি পেপারে যেটা দেখলাম সেটা হচ্ছে দে আর সেইং যে দ্য গ্রুপ হু আর টেকিং ক্যাপটোপ্রিল তাদের ব্লাড প্রেশার রিডাকশন লেভেল ইজ গুড এবং সাস্টেইন থাকে। এনালাপ্রিলে মোর ব্লাড প্রেশার রিডিউসড হয়, ক্লোজ টু সিনকোপ বা সিনকোপাল অ্যাটাক, যেটাকে আমরা হাইপোটেনশন বলে থাকি। তোমরা একটু দেখবে, চেক করবে সিনকোপ কি অথবা সিনকোপাল অ্যাটাক, SYNCOPE লিখেছো তোমরা সিনকোপ। তাহলে enalapril can produce more hypotension which can lead to some patients like মাথা ঘোরা হতে পারে, খারাপ লাগতে পারে, উইক লাগতে পারে, খারাপ না উইক লাগতে পারে। সেক্ষেত্রে লং টার্ম স্টাডিতে ক্যাপটোপ্রিল শোড বেটার বেনিফিট বা কোয়ালিটি অফ লাইফ বেটার ফিল করে যারা যে সমস্ত পেশেন্ট ক্যাপটোপ্রিল নিচ্ছে দেন টু এনালাপ্রিল। So that's it has been written here because hypertension এক এক করে তোমাদের বোধহয় আসো আবার বোধহয় ইন্টারনেটের জন্য চলে যেতে, মানে তোমরা লিভ কি অফলাইনে হয়ে যাও? জি ম্যাম, অনেক নেট সমস্যা হয়। এখানে থাকলো যে সেটা কি, যে আমরা যখন এসি ইনহিবিটরস দিব তখন তোমাদের কিন্তু কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ তোমাদেরকে পড়তে হবে, ডিসকাস করতে হবে। তাহলে আমরা এসি ইনহিবিটরস যখন পড়ছি এর কি কি পড়বো? হোয়াট আর দ্য ক্লাসেস অফ এসি ইনহিবিটরস বেসড অন হোয়াট দ্যাট ক্লাসিফিকেশন হ্যাজ বিন ডান। তারপরে তোমরা পড়বে এডি প্রোটোটাইপ, যেমন আমি সালফাইডিল গ্রুপের ক্যাপটোপ্রিল পড়াচ্ছি, এডিএমই কোথায় এক্সক্রিশন হয়, কোথায় অ্যাবসর্পশন কিরকম, বায়োঅ্যাভেলেবিলিটি কিরকম, তাদের পিক টি হাফ কিরকম, সবগুলো জানতে হবে। তারপরে তোমরা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অ্যালং উইথ সাইড ইফেক্টস যে কি কি আছে সেটা কিন্তু তোমাদেরকে জানতে হবে।
পড়তে হবে। তো এখানে বলা হচ্ছে বিকজ হাইপারটেনশন ইউজুয়ালি রিকোয়ার্স লাইফলং ট্রিটমেন্ট, quality of life issue is very important in comparing to all antihypertensive drug, and AC inhibitors differ markedly in এই যে চেঞ্জ গুলো হয় কেন ডিফারেন্ট AC inhibitors এর, কারণ AC inhibitors differ markedly in tissue distribution, and it is possible that this difference could be exploited to inhibit some local RAS while leaving other relatively intact. আমি জানি না তোমরা এটা বুঝতে পেরেছো কিনা। এটা আসলে মিন করছে কি সবগুলোই তো এসি ইনহিবিটরস, তাহলে why do they have different functions অথবা এফিকেসি বা তাদের একটু চেঞ্জ হচ্ছে কেন? সবাই তো এনজিওটেনসিন কনভার্টিং এনজাইমকে বন্ধ করছে। তো সেক্ষেত্রে এটাই বলা হচ্ছে যে এই between the AC among the AC inhibitors তাদের ডিফারেন্সটা হয় in efficacy অথবা সাইড ইফেক্টস প্রোফাইলে ডিফারেন্সটা হয় because some AC inhibitors can inhibit all RAS সিস্টেম, লোকাল এবং সেন্ট্রাল, যেটা আমাদের ব্লাড প্রেশারের জন্য লোকাল টিস্যুতেও সব বন্ধ করে দেয়। বাট তোমরা দেখেছো যে রাস রেনিন এনজিওটেনসিন সিস্টেম ইজ রিকোয়ার্ড ফর দ্য বডিজ ফাংশন, সব বন্ধ করে দিলে দ্যাট উইল নট হ্যাভ গুড ফাংশনস ইন দ্য বডি, বাট আমাদের সাইড ইফেক্টস গুলো বেশি হবে। Lisinopril is the lysine analog of enalapril. Unlike enalapril, enalapril কিন্তু inactive ছিল, starase in the liver converted it to enalaprilat, which is active. Lisinopril is absorbed slowly, variably and incompletely. তো সেক্ষেত্রে এর বায়োঅ্যাভেলেবিলিটি ক্যান ভ্যারি, কিন্তু এর আবার ফুডের সাথে কোনো ইন্টারাকশন হয় না। আরেকটা হচ্ছে সুবিধা হচ্ছে লিসিনোপ্রিল টিস্যুতে অ্যাকুমুলেট করে না, এবং এটার জন্য কিছু সাইড ইফেক্টস প্রোফাইল লিসিনোপ্রিল যারা খাচ্ছে তাদের অনেক কম হয়, বিশেষ করে ড্রাই কফটা কম হয়। ইনহিবিশন অফ এসিই এটা কিভাবে কাজ করে, বা যখন আমরা বন্ধ করি এনজিওটেনসিন কনভার্টিং এনজাইমের অ্যাকশনকে, তখন তারা পিভিআর পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্সকে কমিয়ে দেয়। তাহলে আমরা যেটা সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স বা পিভিআরও তোমরা বলতে পারো, and mean diastolic and systolic blood pressure in various hypertensive states, except when high blood pressure is due to primary aldosteronism, বা যখন আমাদের জোনা অ্যাড্রিনাল গ্ল্যান্ডে যখন টিউমার হয়, তখন সেক্ষেত্রে জোনা গ্লোমেরুলোসা বা আদার লেয়ার থেকে যখন অ্যালডোস্টেরন সিক্রেশন হাইপার হয়ে যায় ডিউ টু দ্যাট টিউমার, সেক্ষেত্রে কিন্তু আর ব্লাড প্রেশার কমাতে পারে না। কিন্তু আদার কজে নর্মালি রেনিন সিক্রেশন বেশি বা এনজিওটেনসিনের পার্সেন্টেজ, বা আমরা দেখেছিলাম যে রেশিও অফ এনজিওটেনসিন টু and the AT1 receptors, মানে angiotensin 2 type 1 receptors এর মধ্যে যখন এই রেশিওটা বেশি থাকে কম্পেয়ার টু angiotensin 1 to 7 and AT2, মানে angiotensin 2 type 2 receptors এর রেশিওর চেয়ে বেশি হয়ে যায়, সেক্ষেত্রে ব্যালেন্স নষ্ট হয় এবং হাইপারটেনশন হতে পারে। সেক্ষেত্রে এসি ইনহিবিটরস কি করে সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স এবং কমিয়ে দেয়, মেইন ডায়াস্টোলিক আর সিস্টোলিক ব্লাড প্রেশারও সেক্ষেত্রে কমে আসে। আরেকটা হয় যে উইদাউট এফেক্টিং baroreceptor reflex and cardiac output, the long term fall in systemic blood pressure observed in hypertension individuals treated with, এবং সবচেয়ে বেশি ইফেক্ট অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইমে পাওয়া যায় তাদের ক্ষেত্রে যে সমস্ত পেশেন্টের রেনিন লেভেল ইজ হায়ার। So renal vessels are extremely sensitive to vasoconstrictor action of angiotensin 2. তো এর কিছু স্পেসিফিক ইফেক্ট আছে এবং কন্ট্রাইন্ডিকেশন আছে, যেটা আমি তোমাদেরকে পড়াবো। তার আগে আমি তোমাদেরকে জিজ্ঞেস করি যে দুর্জয় বলেছো যে তোমরা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগের ক্লাসিফিকেশন দেখেছো, অন্যরা কি বলছো? সবাই দেখেছো, পড়েছো? না ম্যাম, দেখিনি। ফাহিম কেন দেখোনি? হাইপারটেনসিভ ড্রাগস বা ডিফারেন্ট ক্লাসিফিকেশনস অফ অ্যান্টি হাইপারটেনসিভ গ্রুপ অফ ড্রাগস। কিবোর্ড বলবে? জি ম্যাম, ট্রাই করা যেতে পারে। আচ্ছা, শুরু করো।
ম্যাম ফার্স্টে আসবে হচ্ছে ডাইউরেটিক, ডাইউরেটিক্স। আচ্ছা, একটা ডাইউরেটিক্স এর নাম বলো। আলফা ব্লকার, আলফা ব্লকার, তারপরেই আসবে। আচ্ছা, তারপর ম্যাম হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, আমরা পড়তেছি এসি ইনহিবিটর। তারপর কমন গুলা, এগুলোই কমন। আরো আচ্ছা, দু একটা আছে। আর দু একটা আছে, আর কেউ কি বলবে? ও কি সব কমন গুলো বলতে পেরেছে? angiotensin 2 receptor antagonist. এনজিওটেনসিন 2 রিসেপ্টরস অ্যান্টাগনিস্ট, দ্যাটস গ্রেট। আর কি? বিটা ব্লকার তো কেউ বললো না, বললে? Ma'am, না, beta আমি blocker. তারপর কি ইনহিবিটর? রেনিন, বলো বলো। হ্যাঁ, রেনিন ইনহিবিটর। কে বলছো এটা? রেনিন ইনহিবিটরস, হ্যাঁ বলো। দুর্জয়। রেনিন ইনহিবিটরস কি নাম বলতে পারো নাকি? আচ্ছা, স্কাইরেন, হ্যাঁ। তো ম্যাম আরেকটা হতে পারে, বলো। ভ্যাসোডাইলেটরস হতে পারে ম্যাম। ভেসোডাইলেটরস, ইয়েস, ভেসোডাইলেটর হতে পারে যারা ব্লাড প্রেশারকে কমাবে, তাই না? বেড়ে থাকলে কমে যাবে, তাই তো? তো যখন তোমরা Adrenergic receptor হ্যাঁ, অ্যাড্রেনার্জিক রিসেপ্টর antagonist. অ্যান্টাগনিস্ট, ম্যাম পটাশিয়াম চ্যানেল ইনহিবিটর। পটাশিয়াম চ্যানেল ইনহিবিটরস তোমরা কোথায় দেখলে? ম্যাম আলফা 2 রিসেপ্টর অ্যাগনিস্ট। আলফা 2 রিসেপ্টর অ্যাগনিস্ট। আচ্ছা, তোমরা যখন পড়েছো কোথায়? ম্যাম থায়াজাইড ডাইউরেটিক্স। এটা থায়াজাইড ডাইউরেটিক্স আমি নিচ্ছি, কিন্তু এটা আসলে তুমি থায়াজাইড ডাইউরেটিক্স বলবে না, তোমরা বলবে ডাইউরেটিক্স। তখন একটা এক্সাম্পল দিতে বললে থায়াজাইড ডাইউরেটিক্স বলবে। হ্যাঁ, ডাইউরেটিক্স ইজ, তুমি কি থায়াজাইড ডাইউরেটিক্স একটা এক্সাম্পল দিতে পারো? হাইড্রো বলো, ইন্ডাপামাইড। এখন আমাকে বলো, যে এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম কিভাবে কাজ করে? দ্যাটস গ্রেট। হ্যাঁ, এখন হ্যাঁ, দিস ফাইন, যে এনজিওটেনসিন 1 থেকে এনজিওটেনসিন 2 তে কনভার্ট করে। তাহলে এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটরস কিভাবে কাজ করে? হ্যাঁ, অকিবুর আবার বলো। ফাহিম বলবে? মানে হচ্ছে এনজিওটেনসিন 1 এনজিওটেনসিন 2 এটা তৈরি হতে পারে না, এভাবে বন্ধ করে। স্রেফ ডাইরেক্টলি বলবে যে এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটরস কাজ করে বাই ব্লকিং এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম, যেটা নন স্পেসিফিক, এন্ড দাস ইনহিবিটিং প্রিভেন্টিং দ্য প্রোডাকশন অফ এনজিওটেনসিন 2, রাইট? এখন আমি বলছিলাম যে ক্লাসেস অফ অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, দ্যাটস গ্রেট যে তোমরা বেশিরভাগই বলেছো। এবং আর যারা পড়োনি, তাহলে আমরা আসলে এভাবে বলি যে ডাইউরেটিক্স প্রথম ক্লাসেস অফ ড্রাগ, যেটার মধ্যে আছে আমরা পড়েছি। আচ্ছা, আমি কি যখন ডাইউরেটিক্স বলবো ক্লাসেস অফ অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, তখন কি আমি তোমাদেরকে প্রশ্ন করি, তখন কি আমি কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর কি এক্সাম্পল দিব? বলো তো, ইয়েস অর নো বলো। সূত্রধর কেন?
ইয়েস কেন বলবো? তোমরা কি আসলে আমি ভালো পড়াইনি ডায়াবেটিক্স, আমি বুঝতে পারছি। মেয়েরা বলো তো, শোনো, না আমি ম্যাম, যখন ডায়াবেটিক্স পড়িয়েছি আসলে আমরা তখন আমি দেখিনি ম্যাম, অনেকদিন আগের পড়া তো, না, দেখিনি এই তবু জন্য একটু এই মনে অবস্থা। থাকতে হবে না যে সব সময় কোনো সময় ভুলবে না যে কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর আমি যখন পড়িয়েছি, দিস ওয়াজ দ্য ফার্স্ট ডায়াবেটিক্স, বাট দ্যাট ইজ নট প্রপোজড অথবা দ্যাট ইজ নট শিডিউলড ফর অ্যান্টিহাইপারটেনসিভ থেরাপি। রাদার carbonic anhydrase is a mild diuretics that has been indicated বা clinical indication হচ্ছে for ওই যে হাই অল্টিটিউড থেরাপি, পাহাড়ে উঠলে সিকনেস, যেটা হাই অল্টিটিউড সিকনেস, আর একটা হচ্ছে ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমাতে ব্যবহার করা হয়। কারণ আমরা জানি কার্বনিক অ্যানহাইড্রেস এই যে এনজাইমটা, এটা শুধুমাত্র ওই যে রেনাল টিস্যুতেই নেই, আমাদের ব্রেনে আছে, চোখের মধ্যে আছে, হুইচ ক্যান অ্যাকুমুলেট ফ্লুইড। হ্যাঁ, তাহলে এটা একটা মাইল্ড ডায়াবেটিক্স যেটা কিন্তু পজিশন করা হয় না অ্যান্টিহাইপারটেনসিভ থেরাপি হিসাবে। তাহলে ইয়েস, ডায়াবেটিক্স ইজ এ ক্লাস অফ অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ, বাট নট দ্য এক্সাম্পল। যদি আমি বলতে বলি, আমি এই জন্যই বলতে বলেছিলাম, তাহলে এক্সাম্পল হবে প্রথমেই which class of diuretics is mainly positioned for antihypertensive therapy. You have to say first the thiazide diuretics. মনে থাকবে না? Thiazide diuretics and related agents, তার এক্সাম্পল হচ্ছে ক্লোরোথায়াজাইড, ক্লোরথ্যালিডন, ইনডেপামাইড। এদের মেইন পজিশন হচ্ছে হাইপারটেনসিভ থেরাপিতে ব্যবহার করা, অ্যান্টিহাইপারটেনসিভ থেরাপি। এরপরে থাকবে লুপ ডায়াবেটিক্স, তারপরে থাকবে পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক্স, যেটা যাদের কনজেস্টিভ হার্ট ফেলিউর আছে বা ইডিমা হচ্ছে, তাদের শুধু ডায়াবেটিক্স দিলে প্রচুর সোডিয়াম লস হতে পারে এবং পটাশিয়ামও লস হয়, যেটা হার্টের জন্য ক্ষতিকর। সেক্ষেত্রে পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক্স অথবা কম্বিনেশন অফ লুপ ডায়াবেটিক্স বা থায়াজাইড ডায়াবেটিক্স উইথ পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক্স, যেমন হচ্ছে অ্যামিলোরাইড, ট্রায়ামটারিন, তোমাদের স্পাইরোনোল্যাকটোন সবচেয়ে ব্যবহার করা হয় আমাদের দেশে, যার ব্র্যান্ড নেম আছে ফ্লুল্যাক্স, তোমরা দেখবে। হ্যাঁ, তো তোমরা তো ডায়াবেটিক্স ভুলে যাচ্ছ, একটা ভুলে গিয়ে আর একটা পড়লে তো হবে না, তাই না? লাগবে। তো ডায়াবেটিক্স এর পরেই যে ড্রাগগুলো আছে, তো তার মধ্যে আছে সিম্প্যাথোলাইটিক ড্রাগ। কেন সিম্প্যাথোলাইটিক ড্রাগ? কারণ হচ্ছে আমরা জানি যে ব্লাড প্রেশার বেড়ে যায় যখন সিম্প্যাথোমাইমেটিক অ্যাক্টিভিটি, কারণ ব্লাড প্রেশার ইকুয়ালস টু কার্ডিয়াক আউটপুট এন্ড মাল্টিপ্লাইড বাই কি হবে, কার্ডিয়াক আউটপুট গুণ পেরিফেরাল রেজিস্ট্যান্স, তাই না? এই দুটোর প্রোডাক্টই তো হচ্ছে ব্লাড প্রেশার। তো পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়ে যদি সিম্প্যাথোমাইমেটিক স্টিমুলেশন হয়, সিম্প্যাথেটিক স্টিমুলেশন হয়, তাহলে অপোজিট সিম্প্যাথোলাইটিক অথবা হার্ট রেট বেড়ে গেলেও তো ব্লাড প্রেশার বাড়বে, কার্ডিয়াক আউটপুট বাড়বে। তাহলে সিম্প্যাথোলাইটিক ড্রাগ, তাহলে প্রথম ক্লাস ডায়াবেটিক্স, দ্বিতীয় ক্লাস সিম্প্যাথোলাইটিক ড্রাগ। এটার প্রথম ড্রাগ হচ্ছে বিটা ব্লকার্স। বিটা ব্লকার সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। আমি জানি না তোমাদের বাসায় কেউ হাইপারটেনসিভ পেশেন্ট আছে কিনা, দাদি নানি যদি থাকে বা কারোর প্যারেন্টসরাও যদি খেয়ে থাকে, তোমরা দেখবে একটা ড্রাগ যদি প্রেসক্রাইব করে তার সাথে বিটা ব্লকার থাকার সম্ভাবনা অনেক বেশি। বুঝতে পেরেছো? তোমরা চেক করবে আজকে। ইয়েস, জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা, তাহলে বিটা ব্লকার তার এক্সাম্পল হচ্ছে কি, এটিনোলল। সব সময় অনেক দিন থেকে আমি ছোটবেলা থেকেই শোনা যে এটিনোলল, বিসপ্রোলোলল, এসমোলোলল, হ্যাঁ, তারপরে নেভিভোলল, তারপরে প্রোপানোলল। এটার নাম শুনেছো না তোমরা? তাহলে জি ম্যাম, সিম্প্যাথোলাইটিক ড্রাগের মধ্যে প্রথমে আছে বিটা ব্লকার, তারপর তোমরা বলেছো আলফা ব্লকার্স, যেমন প্রাজোসিন। হ্যাঁ, এটা ব্যবহার করা হয়। দেন মিক্সড আলফা বিটা ব্লকার্স। তোমরা কিন্তু ক্লাস করতে বসলে খাতা কলম নিয়ে বসো। হ্যাঁ, তো আমার তো টাইম খুব কম থাকে, আমার দুঃখ লাগে, একটু পরে শেষ হয়ে যাবে। টাইম খুব কম থাকে, আমার দুঃখ লাগে, একটু পরে শেষ হয়ে যাবে। শুরু করতে করতেই শেষ হয়ে যায়। আরেকটা হচ্ছে যে আমি 8টায় শুরু করি, এটা একটা সমস্যা তোমাদের জন্য। তোমরা কি দিনে করতে চাও? আমি 7:30 আসলে হচ্ছে না, কারণ হচ্ছে সন্ধ্যা নামাজ পড়ে বসতে বসতে তো 7:30 বেজে যায়, বুঝতে পারছো? তো সেজন্য যাই হোক, আমরা সিম্প্যাথোলাইটিক ড্রাগের মধ্যে বিটা ব্লকার, আলফা ব্লকার, সেটা মনে রাখবে। তারপরে মিক্সড আলফা বিটা ব্লকারস একটা আছে। এরপরেই আসবে ক্যালসিয়াম চ্যানেল ব্লকারস, যেটা দেখবে বেশিরভাগ পেশেন্টদেরই দেওয়া হচ্ছে। এই যে ডিলটিজেম, ভেরাপেমিল, অ্যামলোডিপিন। অ্যামলোডিপিন প্রচুর পেশেন্ট খায় কিন্তু, হ্যাঁ, কারণ এটার অ্যান্টি অ্যারিথমিক একটা এফেক্ট আছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এবং আমি যখন অ্যারিথমিয়া পড়াবো তখন কিন্তু ওখানে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার পড়াবো, বিটা ব্লকার পড়াবো। এরপরে আসছে রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যান্টাগনিস্ট, যেটা হচ্ছে এসি ইনহিবিটরস, এআরবি মানে অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকারস। আমার মিটিং একটু পরেই শেষ হয়ে যাবে। আর লাস্টে যেটা আসছে সেটা হচ্ছে ভেসোডাইলেটর,
যেটা অনেকেই বলেছো ভেসো ডায়ালেটরস এর মধ্যে যেমন ধরো এন্ডোথেলিয়াল ডিরাইভড রিল্যাক্সিং ফ্যাক্টরস এর মতো আছে অ্যাট্রিয়াল এন্ড ভেনাস, যেমন নাইট্রোপ্রোসাইড, সোডিয়াম, এগুলো কিন্তু ভেসো ডায়ালেটর হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে দিস আর দ্য ক্লাসিফিকেশন। তোমরা যদি গুডম্যান বিলম্যান পেয়ে থাকো তাহলে এটা চ্যাপ্টার 28 এ তোমরা পাবে অ্যান্টি হাইপারটেনসিভ থেরাপি। এটা কিন্তু শুধুমাত্র 13th এডিশনে মানে নতুন এডিশনে আছে, আগে ছিল না। হ্যাঁ, আর আমি তোমাদেরকে তো হাইপারটেনশনের বিভিন্ন স্টেজ করিয়েছিলাম, যেমন নরমাল হচ্ছে লেস দ্যান 120 এবং লেস দ্যান 80, প্রি হাইপারটেনসিভ স্টেজ, হাইপারটেনশন স্টেজ 1, স্টেজ 2 এবং হাইপারটেনশন ক্রাইসিস বা হাইপারটেনসিভ